আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এইচএসসি 24 অর্থাৎ এইচএসসি 2024-এ ফিজিক্স প্রথম পত্র যে পরীক্ষাটা হয়েছে ঢাকা বোর্ডের সিকিউ যে প্রশ্নগুলো আছে সেই সিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মিলাই নিতে পারবেন। চলুন শুরু করা যাক। তো ভেক্টর থেকে দুইটা প্রশ্ন আসে। তো আমরা ফার্স্টে ভেক্টর দুইটার প্রশ্ন আমি তো রাজশাহী বোর্ডে থাকি, আমার কাছে প্রশ্ন নেই। হ্যাঁ, তো আমি প্রশ্নটা এক জায়গা থেকে নিয়ে নিজের মতো করে খাতায় উঠাইছি। ঠিক আছে, এই যে প্রশ্নটা এভাবে উঠায় আমি করতেছি। হ্যাঁ, শুধু গ আর ঘ করবো কিন্তু। ঠিক আছে, তো যদি কোনো ম্যাথে ক্যালকুলেশন ধরেন ভুল গেল, ঠিক আছে, ক্যালকুলেশন ভুল গেল কিন্তু আসলে প্রসেসটা সেম। হ্যাঁ, ক্যালকুলেশন একটু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো ভেক্টরের যে প্রবলেমটা ফার্স্টে আসছিল একের গ নাম্বার। একের গ নাম্বার। তো এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, ভেক্টর তিনটা আমি লিখি আগে ফার্স্টে, তাহলে অঙ্ক গুণা। এই ভেক্টর দেওয়া 2y 3j 2y প্লাস 3j প্লাস 5k। বি ভেক্টর হচ্ছে মাইনাস মাইনাস 5 2j 7k প্লাস 2j প্লাস 7k। সি ভেক্টর হচ্ছে i প্লাস 7 মাইনাস k, i প্লাস 7j মাইনাস k। ঠিক আছে, এই তিনটা ভেক্টর দেওয়া আছে। তো এখন বলতেছে দেখেন যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এই তিনটা উদ্দীপক দেওয়া ছিল। এখন বললো যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, তো লম্ব অভিক্ষেপ কিন্তু একটা স্কেলার আছে। ঠিক আছে, তো আমি এখন দেখেন একটা ভেক্টর আমি লিখতেছি, সাপোজ এমনিতে এরকম হবে। তো এটা ধরেন হচ্ছে এ বরাবর, আচ্ছা এটা হচ্ছে এ ভেক্টর সাপোজ, আর ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এইদিকে কাজ করতেছে। দেখেন এই বি ভেক্টর দ্বারা, দেখেন এই এ ভেক্টরের যে ছায়াটা তৈরি হয়েছে এখানে উপর থেকে যদি লাইট মারা যায় তাহলে দেখেন এরকম একটা অংশ এইটুকু দৈর্ঘ্য কেটে নিচ্ছে। হ্যাঁ, এই যে এইটুকু। তো এটা হচ্ছে, এটা যদি থিটা হয় তো এটাকে আমরা লিখতে পারি যে বি, এই বি ভেক্টরের মান বি কস থিটা। হ্যাঁ, তোমরা লিখতে পারি, আমাদের এইটুকুর মানই বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা দেখেন এখন আমরা লিখতে পারি যে আমরা যদি ডট গুণ করি এ আর বি, এ ডট বি করি তাহলে দেখেন আমরা লিখতে পারি যে এ বি কস থিটা। এখন দেখেন আমাদের লাগে বি কস থিটা, তাই না? তো বি কস থিটাটা আমরা এই পাশে রাখি, বি কস থিটাটা এই পাশে রাখি, আর এই পাশে তাহলে কি থাকে, এ ডট বি ডিভাইডেড এ। তাহলে এ ডট বিটা আমরা করি, দেখেন এ ডট বি, তাই না? তাহলে এ ডট বি, তাহলে দেখেন এ ডট বি, তাহলে গুণ দেন, তাহলে 2 1 2 মানে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -2। তারপরে দেখেন কি আসে, 3 2 6, তাহলে +6। আর এখানে 5 7 35, তাহলে 35 আসলো। হ্যাঁ, আর এখানে এ ভেক্টরের মান তাহলে 2 এর উপর স্কয়ার, সরি স্কয়ার, 3 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা কত আসে দেখতেছি। -2 + 6 + 34 ডিভাইডেড বাই √2 2 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার যোগ 5 এর উপর স্কয়ার, 6.32 6.32 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বরে যাচ্ছি। ঘ নম্বরে যাচ্ছি। ঘ নম্বর, তো ঘ নম্বরটা কি বলছে যে ভেক্টর তিনটি কি একই সমতলে কিনা। আচ্ছা, ভেক্টর তিনটি একই সমতলে থাকার শর্ত কি? দেখেন আমরা জানি এটা সবাই পারে। শর্তটা হচ্ছে যে তিনটি ভেক্টর একই সমতলে থাকা শর্ত সমান এই এর সাথে ডট গুণ হবে, আর বাদ বাকি যে দুটো থাকবে সেই দুটো হচ্ছে ক্রস গুণ। অথবা এমন হতে পারে, দেখেন
যে এ ক্রস বি সি এর সাথে ডট গুণ, ঠিক আছে? এমন হতে পারে, এরকম ভাবে লিখতে পারেন আপনি। তো আমরা এটাই করতেছি, হ্যাঁ এটাই করতেছি। তো এটা করলে দেখেন কি হয়, আমার ফার্স্ট তাহলে এটা আমাদের লাগবে, তাহলে আমরা বি ক্রস সিটা আগে বের করি। অতএব বি ক্রস সিটা আমরা বের করতেছি। এটা কিভাবে বের করে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এটা দেখেন প্রথমে শব্দ ছিল 2 3, আচ্ছা বি এর বের করতেছি না, -1 2 7, তাহলে -1 2 7, আর এখানে হচ্ছে 1 7 -1 1 7 -1। তো এটা আমরা সমাধান করা লাগবে। তো দেখেন এটা সমাধান করতে লাগলে আই নিব, তাহলে আই এর দেখলে এটা বাদ আর এটা বাদ, তাহলে কি হবে, -2 2 আর 7 7 49, ঠিক আছে 49, তাহলে 2 -2 আর -49, তাহলে -51, তাহলে -51 আই ক্যাপ মাইনাস দিলাম, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এই যে নিব আমরা, যে তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে মাইনাস মাইনাসে +1 +1 আর 7 -7, তাহলে +1 আর -7, তাহলে -6, তাহলে -6 আর এখানে মাইনাস, তাহলে +6 জে ক্যাপ। আবার দেখেন বুঝে, এখানে সূত্রের তো মাইনাসটা ছিল, ঠিক আছে? তাহলে দেখেন এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে মাইনাস একটা মাইনাস মাইনাস মাইনাসে +1 আর হচ্ছে -7, তাহলে -6 হয়, তাহলে -6 আর হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে +6 জে ক্যাপ। আবার মাইনাস রাখি, তারপরে দেখতেছি হিসাব করে কে নিব, তাহলে কে এখানে বাদ, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 7 থাকে 7 -7 আর -2, তাহলে দেখেন -7 আর হচ্ছে -2, তাহলে কত হচ্ছে -9 কে ক্যাপ। 7 1 7 2 -2 2 কে ক্যাপ, ঠিক আছে? তো এটা আসলো, এইটা আসলো। এখন এটা হচ্ছে কি আসলো আমাদের, বি ক্রস সি। তো এখন আমরা দেখেন কি করতে পারি, এটা হচ্ছে এর সাথে আবার ডট গুণ দিব, এ ডট বি ক্রস সি। সেটা কিভাবে, এটা আমরা লিখতেছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ইন্টু -51 i ক্যাপ প্লাস 6j ক্যাপ -9k ক্যাপ। এইটা কত আসে দেখেন, 2 একান্ন দুগুণে কত হয়, তাহলে 102, তাহলে -102 i ক্যাপ প্লাস, তাহলে দেখেন এখানে কি থাকে, আচ্ছা সরি এখানে আই তো থাকবে না, এখানে আই তো থাকবে না সরি, তাহলে আই আর আই গুণ হয়ে গেল, এখানে হয়ে গেল, তাহলে 51 দুগুণা হচ্ছে -102 আর 3 6 18 প্লাস 18 আর হচ্ছে -5 9 45, 5 9 45, তাহলে কত হয় দেখেন, -102 প্লাস 18 -45, -100। ও এটা সমান 0 হওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? এটা সমান 0 হওয়া লাগবে, তাহলে হবে হচ্ছে সমতল থাকার সাথে। সরি এখানে আমি ভুল বলছি, তো এখানে কিন্তু 0 হওয়া লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটা সমান 0 হওয়া লাগবে। তো দেখেন এটা সমান কি 0 আসছে না, এটা সমান -129 আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তর। তাহলে কি একই সমতলে হবে না, এটা একই সমতলে না, ঠিক আছে? শেষ, 1 নম্বরটা শেষ। চলুন আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা আসছে হচ্ছে নদী নৌকা থেকে। 2 এর গ নম্বর আমরা করব। 2 এর গ নম্বরটা আমরা করব। তো চলুন দেখি। নদী নৌকা যে ম্যাপটা আছে এখানে আমি বলছে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি আঁকছি, হ্যাঁ ছোট্ট করে আমি চিত্রটা আঁকাচ্ছি। তো এটা দেওয়া ছিল হচ্ছে পি পয়েন্ট, এটা দেওয়া ছিল কিউ পয়েন্ট, এটা দেওয়া ছিল এম পয়েন্ট, আর এইদিকে যা ছিল তীর, এখানে এস দেওয়া ছিল এইভাবে,
আর এইদিকে হচ্ছে স্রোতের বেগ। সমান কত? 3 কিলোমিটার পার আওয়ার। আর এটা বলা আছে, আচ্ছা এটা দেওয়া ছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর এটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি, ঠিক আছে। তো এই তথ্যগুলো দেওয়া ছিল। তো এখন বলতেছে তমাল পি বিন্দু হতে, এই পি বিন্দু হতে নৌকা চালিয়ে অপর পারে যাচ্ছে। আচ্ছা, অপর পারে যাচ্ছে, সে পিএস বরাবর রওনা দেয়। পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগের নৌকা চালিয়ে নদীর ওপার পারে এম বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, পিএস বরাবর রওনা দিয়ে নদীর ওপর পারে এম বিন্দুতে পৌঁছে, ঠিক আছে, এটা বলতেছে। তাহলে এবং পি কিউ এর মান দেওয়া আছে, এই পি কিউ এর মান দেওয়া আছে যে পি কিউ সমান 2 কিলোমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। এই তো বলতেছে যে কিউ এম এর দূরত্ব নির্ণয় করো। এই কিউ এমটা ভালোভাবে দিচ্ছি। এই কিউ এম এর মানটা নির্ণয় করতে বলতেছে। ধরে হচ্ছে এইটা ধরুন এই এক্সটা বের করতে বলতেছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখেন, এখানে আমরা নদী নৌকা করার সময় যেভাবে শিখছি জিনিসটা, তো আমি এখানে কিছু জিনিস দেখাচ্ছি। দেখেন আমাদের এই কিউ এমটা যে দূরত্ব আমরা নির্ণয় করব, সেই দূরত্বটা কি বরাবর দেখেন তো, পার বরাবর। তাহলে দেখেন আমরা জানি যে পার বরাবর কোনো দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের পার বরাবর বেগ দরকার আর সময়টা দরকার, কারণ এস ইকুয়াল টু ভিটি। তাহলে দেখেন আমরা যদি পার বরাবর বেগ এবং পার সময়টা নির্ণয় করতে পারি, এই নদীটা অতিক্রম করতে যে সময়, আচ্ছা দেখেন সময়টা কিভাবে নির্ণয় করা লাগবে, সময়টা কিন্তু আবার এইভাবে নির্ণয় করা লাগবে। আপনার হচ্ছে নদীর প্রস্থ বরাবর যেটা গেছে আর কি, ঠিক আছে, নদীর প্রস্থ বরাবর যে বেগটা আছে ওই বেগটি নির্ণয় করা লাগবে। কারণ কি, আমরা তো নদী পার হচ্ছি প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর বেগ দিয়ে যে সময়টা বের হবে, প্রস্থ বরাবর দূরত্ব আমাদের জানা আছে, প্রস্থ বরাবর বেগটা বের করলে সেখান থেকে আমরা এই সময়টা নির্ণয় করতে পারবো। আর দেখেন পার বরাবর যেহেতু আমাদের দূরত্ব চাইছে, তাহলে পার বরাবর আমাদের বেগটা দরকার, সেই পার বরাবর বেগকে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলে পার বরাবর এই দূরত্বটা পাবো। তাহলে দেখেন আমরা পার বরাবর বেগটা আমরা এখান থেকে নির্ণয় করি। তাহলে দেখেন পার বরাবর যে বেগটা পার বরাবর যে বেগটা আছে সেটা দেখেন, সব যে কয়টা বেগ আছে সব কয়টা বেগের পার বরাবর আমরা উপাংশ নিব। তাহলে দেখেন থ্রি এটা এইদিকে যাচ্ছে, তাই না, তাহলে 3 cos 0 ডিগ্রি প্লাস 3 cos 0 ডিগ্রি। আর দেখেন 5 আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, 100 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে 5 cos 100 ডিগ্রি। হ্যাঁ, তো হয়ে গেল পার বরাবর বেগ, এটা পার বরাবর বেগ। এখন পার বরাবর বেগ আর হচ্ছে আমাদের সময় লাগবে, তাই না। এখন সময়টা আমরা দেখেন কিভাবে নির্ণয় করব। সময়টার ক্ষেত্রে আমাদের লাগবে, দেখেন সময় হচ্ছে আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি। তাহলে টি সমান কি লিখতে পারি, এস বাই ভি। দেখেন সময়টা আমরা কিভাবে নির্ণয় করবো, এই প্রস্থ বরাবর অতিক্রম করতে যে বেগটা আছে সেই বেগটা লাগবে এবং প্রস্থ বরাবর দূরত্বটা লাগবে। তাহলে দেখেন আমরা দূরত্বটা আমাদের জানা আছে 2, আর এই প্রস্থ বরাবর বেগ, দেখেন প্রস্থ বরাবর বেগ মানে কি, আমরা এই প্রস্থ বরাবর সব বেগের উপাংশ নিব। এখন দেখেন এই স্রোতের বেগটা কিন্তু এই প্রস্থের সাথে কিন্তু 90 ডিগ্রিতে আছে, তাহলে এটা তো হবে না। তাহলে এটা আমরা লিখতে পারি কিভাবে, দেখেন সময়টা যেটা, দেখেন আমরা সময়টা নির্ণয় করবো কিভাবে, সময়টা নির্ণয় করবো হচ্ছে প্রস্থ বরাবর সব বেগ নিব। তাহলে এই জিনিসটাই যদি আমরা সাইন দিয়ে করি তাহলে আমরা প্রস্থ বরাবর বেগটা পাবো। তাহলে দেখেন আমরা টাইম নির্ণয় করবো, আমাদের প্রস্থ বরাবর দূরত্বটা, সেই দূরত্বটা আমরা জানি ডি। প্রস্থ বরাবর বেগটা কিভাবে নির্ণয় করবো, দেখেন 3 sin 0 ডিগ্রি প্লাস 5 sin 100 ডিগ্রি। তাহলে দেখেন ডি এর মানটা আমরা জানি 2, আর এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে 5 sin 100 ডিগ্রি। অতএব এখন দেখেন আমরা এই যে দূরত্বটা ও এম কিউ এম, অর্থাৎ পার বরাবর দূরত্ব এক সমান পার বরাবর বেগ গুণন সময়, ঠিক আছে। তাহলে পার বরাবর বেগটা কত,
3 cos 0 ডিগ্রি প্লাস 5 cos 100 ডিগ্রি, এটা গুণন কি এই 2/5 sin 100 ডিগ্রি। তো এটা সমান আমরা এক্সট্রা পাবো। ঠিক আছে, চলো না দেখি কত আসে। প্লাস 5 cos 100 ডিগ্রি গুণন 2 ডিভাইডেড 5 sin 100 ডিগ্রি 0.86 0.865 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু কিলোমিটারে বের হয়েছে, কিলোমিটার, এটা আমরা বের করলাম। তাহলে এটা আমাদের শেষ, গ নাম্বারটা আমাদের শেষ। এখন ঘ নাম্বার কি বলতেছে? ঘ নাম্বার বলতেছে যে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছতে সময়। আচ্ছা, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছাতে সময়, আচ্ছা সেই সময়টা তো বের করেই রাখছি। আচ্ছা ভালো কথা, সময় সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে কিউতে পৌঁছানোর সময়। আচ্ছা, স্রোতহীন যখন থাকে তখন কিউতে পৌঁছানোর সময় পার্থক্য, মানে দেখেন পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে যাওয়ার সময় এবং স্রোতহীন ভাবে পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময়ের পার্থক্য বিশ্লেষণ করতে বলতেছে। বাহ, খুব ভালো প্রশ্ন। আমরা তো একটা বের করেই রাখছি, আর একটা বের করা লাগবে। তাহলে দেখেন, এটা হচ্ছে পিএস বরাবর যখন নৌকা চালাচ্ছে তখন পি থেকে এম তে যাইতে যে সময় সেটা, তাহলে 2 সেটা হচ্ছে কত 5 sin 100 ডিগ্রি, সেটা হচ্ছে 0.406 আওয়ার, 0.406 আওয়ার। এটা যদি 60 দিয়ে গুণ দিই তাহলে মিনিট আসবে, গুণন 60, 24.37 মিনিট, 24.37 মিনিট। ঠিক আছে, তো এটা গেল। এখন যদি স্রোত না থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এস ইকুয়াল টু ভিটি বসাবো। তাহলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস এর মানটা দেখেন দেওয়া আছে। আচ্ছা, টি এর মান বের করা হবে, টি ইকুয়াল টু এস বাই ভি। এই এস মানে কি, ডি বোঝাচ্ছে আর কি, ডি। তাহলে ডি এর মানটা হচ্ছে 2, আর ভি এর মানটা কত? ভি এর মানটা দেখেন হচ্ছে 5, কারণ তখন তো স্রোত থাকবে না, তখন জাস্ট 5 এ যাবো। তাহলে 2/5, ঠিক আছে। তাহলে এটা কত আসে? 2/5, 0.4, এটাকে 60 দিয়ে গুণ দিলে 24 মিনিট। তাহলে দেখেন এখন পার্থক্য এদের, এটা হচ্ছে টি ড্যাশ ধরলাম আর এটা টি, তাহলে পার্থক্য ডেল টি ইকুয়াল টু টি ড্যাশ মাইনাস টি, অতএব 24.37 মাইনাস 24, অতএব 0.37 মিনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর ঘ নাম্বার। তো এটা আমাদের হয়ে গেল, দুইটা প্রশ্ন আমাদের শেষ, কমপ্লিট। হ্যাঁ, তো আমরা পরের প্রশ্ন যাবো এখন। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরটা আমরা উত্তর করি। 3 ক, ঠিক আছে, 3 গ নাম্বার। তো 3 নাম্বার বলতেছে একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। আচ্ছা ভালো কথা, আমি তথ্যগুলো দেখি আর আঁকাই। হ্যাঁ, একটি পানির ট্যাঙ্কি, আচ্ছা ধরলাম পানির ট্যাঙ্কি, এটা এরকম একটা পানির ট্যাঙ্কি। একটি পানির ট্যাঙ্কি বিশ মিটার এবং ব্যাস কত
ব্যাস হচ্ছে 4 মিটার, এটা বলছে যে ব্যাস 4 মিটার। ঠিক আছে, তো এখন ট্যাঙ্কিটি পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি হয়। আচ্ছা, টাইম দিছে হচ্ছে 10 মিনিট। আচ্ছা, টি সমান 10 মিনিট, টি সমান 10 মিনিট, এবং কতটুকু খরচ হয়? 1/4 খালি হয়ে নষ্ট হয়ে গেল। আচ্ছা, 1/4 খালি করে নষ্ট হয়ে যায় প্রথম মোটরটা। তারপরে পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কে বাকি পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব এত দেওয়া আছে 1000 কেজি/মিটার কিউব। প্রথম পাম্পটির ক্ষমতা কত? আচ্ছা, প্রথম পাম্পটির ক্ষমতা কত? তাহলে প্রথম পাম্পে কি কি দেওয়া আছে দেখেন, আমরা কোয়ার সবকিছু লিখে ফেলছি। এখন প্রথম পাম্পটা কি করে? 10 মিনিটে ট্যাঙ্কটির 1/4 খালি করে। আচ্ছা, 1/4 খালি করে, তাহলে 4/1 খালি করে। তাহলে দেখেন, আমি ব্যাসটা এখন এখান থেকে মুছে দিচ্ছি, এখানে যেহেতু আমরা একটু আঁকাবো, তাহলে ব্যাসটা এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে দেখেন 4/1 খালি করে। তাহলে আমি এরকম 4 ভাগে এটা ভাগ করে দিচ্ছি, 1, 2, 3। আচ্ছা, ওরা হচ্ছে এইটুকু পানি এইভাবে বুক থাকবে, কিন্তু ওরা এইটুকু খালি করতেছে। হ্যাঁ, খালি করতেছে হচ্ছে কত? 1/4। আচ্ছা, এইচ এর হচ্ছে 4 ভাগ, অর্থাৎ এই 20-এর 4 ভাগের এইটুকু সমান এই 20-এর হচ্ছে 4 ভাগ, অর্থাৎ এই 20-এর 4 ভাগ। হ্যাঁ, 4 ভাগের মানে 4 ভাগ করলে 20-এর যেটুকু হয় ওইটুকু খালি করতেছে, মানে 4/1 আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু খালি করতেছে। তাহলে দেখেন এই অংশটুকুর যে ভার কেন্দ্র হবে সেটা কতটুকু হবে সেটা আমি দেখি। এইটুকু তো পানি তুলতেছে, তাহলে সরণটা যে হবে সেটা ভার কেন্দ্র এর অর্ধেক হবে, তাই না? এই যে এই অর্ধেক হবে, তাহলে এটা কি হবে? দেখেন 20/8 হবে। কারণ কারণ দেখেন এইটার হাফ হবে, তাহলে এটাকে যদি আপনি করেন 20/4/2, তাহলে এই 2টা উপরে যে গুণ হবে, তাহলে 4×2=8 এভাবে করছি। হ্যাঁ, তো এটা আপনারা বুঝতে পারছেন। তো এটা আমি দিচ্ছি হচ্ছে এইচ ড্যাশ, আর এটা দিচ্ছি হচ্ছে এইচ। ঠিক আছে, এটা দিচ্ছি হচ্ছে এইচ। হ্যাঁ, আশা করি সবকিছু বোঝায় ফেলতে পারছি আপনাদের। এইটুকু পানি আর কি উঠাচ্ছে? এই 4/1 পানি উঠাচ্ছে। তাহলে প্রথম যে কি বলতে নির্ণয় বুঝছে, প্রথম পাম্পটির ক্ষমতা। আচ্ছা, তাহলে ক্ষমতা পাওয়ার, এটা হচ্ছে কাজ বাই সময়, একক সময় যে কাজটি করা হয়, তাহলে mgh বাই হচ্ছে টি। ঠিক আছে, তাহলে দেখেন এম এর মান কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে এম আমরা কিভাবে লিখতে পারি? রো ইকুয়াল টু এম ভি, এখান থেকে এম ইকুয়াল টু লিখতে পারি রো ভি, এভাবে আমি লিখবো। হ্যাঁ, তো এখন আমি লিখতেছি, দেখেন এম এর যে এটা আছে রো ভি জি এইচ বাই টি। তো আরেকটা লিখতে পারি। এখন দেখেন ভি কে ভাঙালে কি হয়? ভি কে ভাঙালে ভি হচ্ছে আয়তন, তাহলে ক্ষেত্রফল গুণ আয়তন, সেটা হচ্ছে কিসের আয়তন? এই সিলিন্ডার। দেখেন এই টাঙ্কিটা কিন্তু সিলিন্ডার শেপের, তাহলে পাই আর স্কয়ার, এইচ হচ্ছে আয়তনের সূত্র। তাহলে আমরা রো পাই আর স্কয়ার এইচ, এটা কোন এইচ? যতটুকু পানি খালি করব সেই এইচটা। হ্যাঁ, যতটুকু পানি, কারণ কি এখানে দেখেন ভরকে আমরা কিন্তু ইন্ডিকেট করতেছি, তাহলে যতটুকু পানি খালি করব সেই এইচ। তাহলে সেই এইচটা কত? সেই এইচটা হচ্ছে এইচ ড্যাশ, আমি লিখছিলাম, আর হচ্ছে জি থাকে, আর খালি এইচ। এই এইচটা হচ্ছে এই ভার কেন্দ্র আর কি। ঠিক আছে, ভার কেন্দ্র উচ্চতা, তাহলে ডিভাইডেড টি। এখন মানগুলো বসান, তাহলে এটা হচ্ছে 1000 গুণন হচ্ছে 3.1416 গুণন আর। আচ্ছা, আমাদের ব্যাস দেওয়া ছিল কত? ব্যাস দেওয়া ছিল 4 মিটার, তাহলে গভীরতা তো ব্যাস এত, তাহলে 2 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 2 এর উপরে স্কোয়ার গুণন হচ্ছে এইচ ড্যাশ, তাহলে সেটা হচ্ছে 20/4 গুণন হচ্ছে 9.8, আর একটা হচ্ছে 20/8। ঠিক আছে, এই এইচ হচ্ছে 20/8। তাহলে আমি মেশিন ইয়ে করে দেখতেছি কত আসে। 1000। আচ্ছা, এটা নিচে সময় দেওয়া লাগবে। আচ্ছা, এটা ডিভাইডেড কয় মিনিটে খালি করে? 10, তাহলে 10×60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন দেখুন করতেছি। 1000 গুণন 3.1416 গুণন 4 গুণন 5 গুণন 9.8 গুণন
20/8 10 গুণন 60, 25 65.64, 25 65.64, আচ্ছা 25 65.64 ওয়াট। ঠিক আছে, এইটা তো এর ক্ষমতা হচ্ছে 25 65 ওয়াট। আচ্ছা আচ্ছা, তারপরে যে প্রশ্নটা বলছে এটা হচ্ছে গ নম্বরের উত্তর শেষ। হ্যাঁ, পরের প্রশ্নটি বলছে দ্বিতীয় পাম্পটি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি ব্যাখ্যা করো। আচ্ছা, যেটুকু পানি এখন ফাঁকা আছে সেইটুকু পানি যদি 20 মিনিটে অপর একটা পাম্প খালি করতে পারে তাহলে কোন মোটরের অশ্ব ক্ষমতা বেশি। আচ্ছা, এটার তো আমরা ক্ষমতা পেয়ে গেলাম, তাহলে এটার হচ্ছে অশ্ব ক্ষমতাটা আমরা লিখতেছি। তাহলে এটাকে যদি আমরা 746 দিয়ে ভাগ দিই তাহলে অশ্ব ক্ষমতাটা পাবো, তাহলে 3.439। আচ্ছা, তাহলে P1 3.439 এইচপি মানে হর্স পাওয়ার। হ্যাঁ, এটা হলো। তো এরপরে যেটা আমরা আছে ওটা দেখি একটু নির্ণয় করার চেষ্টা করি। আচ্ছা, এটা থাকবে, এইটা এখন বাদ, এইটাও বাদ। ঠিক আছে, তো বাদ বাকি যে পানিটুকু আছে দেখেন, বাদ বাকি পানি আছে হচ্ছে এইটুকু। হ্যাঁ, বাদ বাকি পানি আছে এইটুকু। এতক্ষণ আমরা কি করছি, যে উচ্চতাটা ছিল সেই উচ্চতার 1/4কে তুলছি। এবার বাদ বাকি যে 3 ভাগ আছে এই উচ্চতার যে 3 ভাগ আছে সেই 3 ভাগ পানিকে আমরা তুলবো। তাহলে এইটুকুর উচ্চতা কত, এইটুকুর উচ্চতা কত, সিম্পলি হিসাব করেন দেখেন, এইটুকুর উচ্চতা হচ্ছে 20 গুণন 3/4, মানে 4/3 কিন্তু কিসের, 20-এর, মানে এই 20-এর 4/3 এইটুকু উচ্চতা, এটাই বোঝাচ্ছে এই বাংলা মিনিংটা। হ্যাঁ, তো এটা আমি এটার উচ্চতা দিচ্ছি, এটা হচ্ছে এইচ ড্যাশ। ঠিক আছে, এটার উচ্চতা দিচ্ছি এইচ ড্যাশ। আর এবার ভার কেন্দ্রের সরণটা আপনি দেখেন, ভার কেন্দ্রের সরণটা আপনি দেখেন যে ভার কেন্দ্রের সরণটা দেখেন, এটার হাফ, এটার হাফ তো বটেই, কিন্তু আবার এইটুকুও দেখেন হবে, পানিটা তো আমার এই লেভেলে তুলতে হবে, তাই না? পানিটা আমার এই লেভেলে তুলতে হবে, তাহলে এটার হাফ তো হবেই, আবার এইটুকু ধরা লাগবে। তাহলে দেখেন এটা কি ছিল, এটা ছিল হচ্ছে 20-এর 4/1, আর এটা হচ্ছে, এটা কত, এটা হচ্ছে 20-এর 3/2। আচ্ছা, এইটুকুর হাফের এইটুকুর আমি এটা কভার করি আগে। দেখেন এইটুকু আমি কত পাচ্ছি, এইটুকু, এইটুকু দেখেন এইটার হচ্ছে আরো হাফ, তাই না? এইটার হাফ, তাহলে দেখেন 20 গুণন 3/8, তাহলে এটার হাফ হয়ে গেল। আর এইটুকু কত আমরা জানতাম, এরও কিন্তু আমরা আগে জানতাম, সেটা কত, 20/4। ঠিক আছে, তাহলে এটুকু আমরা পেয়ে গেলাম, দেখেন এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা করতে পারবো। তাহলে আর সময়টা এবার কত, 20 মিনিট। ঠিক আছে, 20 মিনিট দিতে। তো এখন দেখেন আবার সেইভাবে, তাহলে P2 ইকুয়াল টু হচ্ছে mgh ডিভাইডেড হচ্ছে কত, t। তাহলে রো ভি gh বাই হচ্ছে t। এই উচ্চতা এটা কিন্তু আমরা h ধরতেছি। হ্যাঁ, এই টোটালটুকু, এটা যোগ এটা, এটা আমরা h ধরতে, ওটা h ড্যাশ ধরছি। তাহলে রো, এটাকে রো থাকলে থাকে পাই আর স্কোয়ার এইচ ড্যাশ জি এইচ ডিভাইডেড হচ্ছে টি। এখন মানগুলো বসাই, তাহলে রো হচ্ছে 1000 গুণন পাই, তো পাই থাকলো, আর তাহলে 4 আসছিল, তাহলে এটা আবার 4 গুণন এইচ ড্যাশ, এইচ ড্যাশটা কত দেখেন, এইচ ড্যাশটা হচ্ছে 20 × 3 বাই হচ্ছে 4 গুণন, গুণন হচ্ছে জি 9.8 গুণন। এবার এইচটা, এই এইচটা কত, এই দুটা যোগফল, তাহলে হচ্ছে 20 গুণন 3/8 যোগ 20/4। ঠিক আছে, তো এইটুকু ভাগ হচ্ছে 20 গুণন 60। তো এটা আমরা এখন একটু দেখতেছি কত আসে। 1000 গুণন 3.1416 গুণন 20 গুণন 3
ডিভাইডেড হচ্ছে 4 গুণন 9.8 গুণন 20 গুণন 3 ডিভাইডেড 8 যোগ 20/4 ডিভাইডেড বাই হচ্ছে 20 গুণন 60 4810.57। হ্যাঁ, তাহলে দেখেন কার ক্ষমতা বেশি, ওটা ছিল 3.43, তাহলে এটার হচ্ছে ক্ষমতা বেশি, তাহলে P2 গ্রেটার দেন P1। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘ নাম্বার গেল আমাদের, তাহলে এটাও শেষ, 3 নাম্বারটা আমাদের শেষ। ঠিক আছে, 3 নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল। তো আমরা এখন পরবর্তী ম্যাথে যাব, দেখি। পরবর্তী ম্যাথ কি বলতেছে, এটা কি থেকে আসছে দেখি একটু। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে বলবিদ্যা থেকে 4 নম্বর, সরি। তো এটা হচ্ছে দেখেন বলতেছে যে বান্দরবনে পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ এত, ওই স্থানে রাস্তাটি এত মিটার চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা এত মিটার উঁচু। গাড়িটি কেন্দ্রমুখী বল কত? আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা আমি একটু চিত্র আগে বোঝাচ্ছি। দেখেন যে ধরেন রাস্তাটা এমন ছিল আর কি, ঠিক আছে। এই ধরনের রাস্তার এই যে কেন্দ্র এরকম বিদ্যুৎ উৎপন্ন হয়েছে না, এরকম একটা কাহিনী হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এরকম এরকম কিন্তু একবারে আপনার হচ্ছে নিরেট আর কি এটা। হ্যাঁ, তো এটা কিন্তু এরকম নিরেট। তো এখানে সেটা দিব, তো তাই আমি এই করতেছি। তো দিলাম, এই যে ধরেন এখানে গাড়ি চালাচ্ছে সুমন, এখানে গাড়ি চালাচ্ছে, এখানে ধরেন গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো বলতেছে যে রাস্তার যে বাঁকের ব্যাসার্ধ, দেখেন রাস্তার এই বাঁকের এই ব্যাসার্ধ, এই যে এটা দেওয়া আছে কত, 150 মিটার। এই আর হচ্ছে 150 মিটার। আর রাস্তার চওড়ায় দেখেন, রাস্তার চওড়া কিন্তু এইটা, এই রাস্তাটির চওড়া দেওয়া আছে, রাস্তার চওড়া হচ্ছে 4 মিটার। ঠিক আছে, 4 মিটার। আবার ভিতরের কিনারা হতে বাইরের কিনারা এত মিটার উচ্চ। দেখেন ভিতরের কিনারা হতে বাইরের কিনারা, এই যে এই কিনারা থেকে এই কিনারা কত মিটার উঁচু, দেখেন এই কিনারা থেকে এই কিনারা কত মিটার উঁচু, 0.5 মিটার উঁচু এইটা। ঠিক আছে, তো এইগুলো তথ্য দেওয়া আছে। আর সে যাচ্ছে কত বেগে, ভি সমান দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর এর ভর হচ্ছে 200 কেজি। এগুলো সব দেওয়া আছে আমার কাছে। ঠিক আছে, তো এখন আমি ম্যাথটা সলভ করতেছি। তো প্রথমে বলছে কেন্দ্রমুখী বল কত, গাড়িটির কেন্দ্রমুখী বল। আচ্ছা, কেন্দ্রমুখী বল এফসি সমান আমরা কি জানি যে mv²/r। তাহলে দেখেন এমও দেওয়া আছে, এম হচ্ছে 200 কেজি, 200 গুণন ভি এর মানও দেওয়া আছে, ভি 60 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, তাহলে 3.6 দিয়ে ভাগ, তাহলে হোল স্কোয়ার ডিভাইডেড আর কত 150। তাহলে এটা কত আসলে, এটা হচ্ছে 200 গুণন 60 ডিভাইডেড 3.6 হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 150, 370.37, 370.37 নিউটন। হ্যাঁ, তো এটা হচ্ছে ক নম্বরের উত্তর।
তো এখন আমরা ঘ নাম্বারটা করবো। আমরা ঘ নাম্বারটা করবো, চলুন দেখি। তো আমি চিত্রটা একটু ভালো করে দেখাচ্ছি, খুব একটা ভালো হয়নি চিত্রটা, আমি একটু ভালোভাবে আঁকাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ধরেন রাস্তার, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া ছিল, তো এটা দেওয়া ছিল, এই মানটা দেওয়া ছিল হচ্ছে 150 মিটার, এটা দেওয়া ছিল হচ্ছে 4 মিটার, এটা দেওয়া ছিল 0.5 মিটার, এটা ধরছিলাম আমরা থিটা। ঠিক আছে, আর এই যে বাবাজি যাচ্ছে, ঠিক আছে, এইভাবে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আর এর ভর কত? ভর হচ্ছে 200 কেজি না? হ্যাঁ, 200 কেজি। ঠিক আছে, তো এইভাবে যাচ্ছিল। তো এখন প্রশ্ন করছে, সুমন রাস্তার বাঘটি নিরাপদে পাড়ি দিতে পারবে কি? এটা ব্যাংকিং এর একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা ব্যাংকিং এর যে সূত্রটা জানি, সেটা আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড আর জি। তাহলে ভি এর মানটা বের করা লাগবে, তাই না? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু tan থিটা আর জি। অতএব অতএব ভি সমান রুট ওভার tan থিটা আর জি। তাহলে এখানে আমরা কিসের মান জানি না? থিটার মানটা জানি, সেটার মানটা আমাদের বের করে নেওয়া হবে। দেখুন এখানে আমরা অতিভুজ, এটা তো সমকোণ ত্রিভুজ হয়েছে, অতিভুজের মান জানি এবং লম্বের মান জানি, তাহলে সাইন দিয়ে আমরা এখানে থিটার মানটা বের করবো। আচ্ছা, তাহলে থিটা দেখেন, অতএব থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে 0.5/4 কত আসে দেখি। এটা কি 4 ছিল? হ্যাঁ, 4 ছিল আর 0.5 ছিল, ঠিক আছে। সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড 4, 7.1807, 7.1807 ডিগ্রি। তাহলে দেখেন আমরা সব জানি, তাহলে এখানে এখন বসাচ্ছি যে tan 7.1807 গুণন হচ্ছে আর 150 গুণন হচ্ছে 9.8, তাহলে কত আসে দেখি। এখানে কত আসে? রোবার tan 7.1807 গুণন 9.8 গুণন 150, 13.60। আচ্ছা, এটা মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এখন আমরা মিটার পার সেকেন্ডকে এটা ভাগ দেওয়া লাগবে কত দিয়ে? 1000 দিয়ে, তাই না? আচ্ছা, মিটার পার সেকেন্ড আসছে, তাই না? তাহলে 60 কিলোমিটার, আচ্ছা মিটার পার সেকেন্ড আসছে, তাহলে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা 60 মিটার পার কিলোমিটার পার আওয়ার বেগেছিল, ওইটা আমরা ইয়ে করি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। তাহলে 60 ভাগ হচ্ছে 3.6, কত আসে দেখি। 60 ভাগ 3.6, এটা আসে হচ্ছে 16.66, 16.66 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন, যাওয়া লাগবে এই বেগে, এই বেগে গেলে রাস্তাটা নিরাপদে পার হইতে পারবে, কিন্তু ও যাচ্ছে 16.66 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কেউ পার হতে পারবে? সিট কায় পড়ে যাবে, তাহলে নিরাপদে পার হতে পারবে না। অতএব নিরাপদে পার হতে পারবে না, শেষ। তো এটা হচ্ছে 4 নাম্বার ছিল, 4 নাম্বার শেষ। এখন আমরা 5 নাম্বার ম্যাথটা দেখবো। তো 5 নাম্বার ম্যাথটা ছিল মহাকর্ষ পরিবর্তন দিয়ে। তো 5 নাম্বার, 5-এর গ দেখতেছি, হ্যাঁ। তো এখানে চিত্র দেওয়া ছিল, এখানে চিত্র দেওয়া ছিল, এই প্রশ্নটা আমি একটু ভুল ছিল, এরকম একটা চিত্র দেওয়া ছিল। তো এখানে এটা কেন্দ্র করে দিছে,
এটা হচ্ছে এন পয়েন্ট এন, এটা দিচ্ছে এম, দেন এটা দিচ্ছে পি, আর এটা দিচ্ছে হচ্ছে কিউ। সবগুলো এই পাশে দিই। ঠিক আছে, তো এটা দিয়ে দিছে। তো এখানে দূরত্ব দিয়ে দিছে। ও এন সমান হচ্ছে 6.4 × 10⁻³ মিটার। খুব ভালো। পি কিউ সমান 100 কিলোমিটার, এটা দিয়ে দিচ্ছে। আর পিএম সমান 50 কিলোমিটার, পিএম সমান 50 কিলোমিটার। ওকে, এই তথ্য দেওয়া আছে। বলছে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে ওপরে। ঠিক আছে, তো ভূপৃষ্ঠ থেকে ওপরে, ভূপৃষ্ঠ থেকে ওপরে জি নির্ণয়ের সূত্র কিউ বিন্দুতে। হ্যাঁ, তাহলে এটা দেখেন, তাহলে এইটুকু সমান দেখেন ও এন, ও কি ব্যাপার, ও এন। আচ্ছা, ও এন আর ওপি কিন্তু সেম, তাহলে ও এন এর মান আমরা জানা আছে, আর পি কিউ কত, 100 কিলোমিটার। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন ওটার মানটা নির্ণয় করি। আমরা জি সমান কি জানি দেখেন, জি ড্যাশ, ওই ওপরে জিটা, সেটা সমান জি, সেটা হচ্ছে আর প্লাস এই এইচ হোল স্কোয়ার। তো এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের জি 9.8 গুণন আর হচ্ছে 6400 কিলোমিটারে রাখি, তাহলে ওই পাশে ওর নিচে উপরে কিলোমিটার রাখতে পারবো। তাহলে 6400 যোগ হচ্ছে 100 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা হলো, এটা আমাদের জিটা এখন আমরা বের করতেছি। সেটা হচ্ছে 9.8 গুণন 6400 ডিভাইডেড 6400 যোগ 100, 9.5007 9.5007 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান ছিল ঘ নাম্বারটা। আচ্ছা, ঘ নাম্বারটা গেল। তখন ঘ নাম্বার কি বলতেছে দেখেন, ঘ নাম্বারটা বলতেছে 5 কেজি ভরের বস্তুর জন্য পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো। পি ও কিউ বিন্দুতে, আসলে দেখেন প্রশ্নটা হওয়া হয়েছিল এম ও কিউ বিন্দুতে, কিন্তু কি ওরা ভুলে কি করে ফেলছে, পি ও কিউ বিন্দুতে দিয়ে ফেলছে। হ্যাঁ, তো আমরা পি ও কিউ বিন্দুতে নির্ণয় করে ফেলতেছি, এটা আমরা অত সংশোধন করতে যাব না। ঠিক আছে, তো পি ও কিউ বিন্দুতে ওজন, তাহলে তুলনা, তাই না? তাহলে আমরা রেশিও বের করি। তাহলে ডাব্লিউ পি ডিভাইডেড ডাব্লিউ কিউ, এটা সমান হচ্ছে এম জিপি এম জি কিউ, তাই না? তো আমরা কিন্তু জানি যে এম কাটা, এম কারণ 5 কেজি ভরের জন্য বলছে, তাহলে 5 কেজি ভর কাটা, তাহলে জিপি, পি পয়েন্টের জি তো 9.8, আর এটা হচ্ছে জি কিউ, এটা কত, এটা হচ্ছে 9.8, আর এটা মাত্র 9.5007, 9.5007। তাহলে এটা কত আসে দেখুন, 9.8 এবারে 9.5007, 1.031, 1.031। অতএব WP সমান 1.031 WQ। ঠিক আছে, অর্থাৎ তাহলে এখানে WPটা কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, WPটা কত হচ্ছে 1.031 গুণ এই WQ এর। এটা খুবই মানে প্রশ্নে মিস্টেক করছে, তো এটা শেষ। হ্যাঁ, এখানে শেষ। তো এখন আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর, 6 গ। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার আদর্শ গ্যাস থেকে আসছিল যে কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের 2 জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা 55%। আচ্ছা, একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো যথাক্রমে 33°C এবং হচ্ছে 25.5°C। আচ্ছা, 33°C তাপমাত্রায়
গ্লেসারের উৎপাদক হচ্ছে 1.62, আচ্ছা ভালো। তারপরে 33, 30, 21, 20 এগুলো হচ্ছে সব ইয়ে দিয়ে দিচ্ছে, চাপ দিয়ে দিছে। তো গ নাম্বার বলতেছে ওই যশোরের মানে ওই দিনে যশোরের শিশিরাঙ্ক কত। বাহ, এটা কিন্তু খুব মারাত্মক একটা প্রশ্ন করছে যে ওই দিনে যশোরের শিশিরাঙ্ক কত। আচ্ছা, শিশিরাঙ্ক বলতে যে সম্পৃক্ত বাষ্প যে চাপ থাকবে সেই চাপে, অর্থাৎ সেই চাপে যে তাপমাত্রাটা ছিল ওই তাপমাত্রাটা আমাদের বের করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ক নাম্বারটা নির্ণয় করি। তো আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা সমান হচ্ছে ছোট হাতের F গুণন 100%। তো যেহেতু আমরা এক্ষেত্রে একটা বের করি, সেক্ষেত্রে আমাদের 100% লেখার দরকার নেই, এখানে আমরা পার্সেন্টেজ মিশাই দেবো। তাহলে আর এর মান আমাদের দেওয়া আছে, যে আর এর মান দেওয়া আছে হচ্ছে 55%, অর্থাৎ 0.55। ওই দিনকার হচ্ছে ইয়ে দেওয়া আছে আপনার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনার বাষ্পচাপ দেওয়া আছে, সেটা কত? 31.83 মিলিমিটার মার্কারি। 31.83 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, তো আমি এখানে কিছু জিনিসপত্র লিখে রাখতেছি একবারে। দেখেন, 33, তারপরে 30, 21 আর 20, তো এইগুলোর চাপগুলো আমি লিখে রাখতেছি, চাপগুলো দেওয়া আছে এখানে। তো 33-এর ক্ষেত্রে 31.83, তারপরে 30-এর ক্ষেত্রে 18.68 মার্কারি 30-এর ক্ষেত্রে। হ্যাঁ, না 30-এর ক্ষেত্রে, সরি, এখানে হবে হচ্ছে 33-এর ক্ষেত্রে হবে হচ্ছে 37.83, আর এখানে 31.83, 18.68, আর এটা হবে হচ্ছে 17.54 মিলিমিটার এইচজি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আবার আপনার হচ্ছে জি এর মানও দেওয়া আছে, জি এর মানটা দেওয়া আছে কত? গ্লাইসারের উৎপাদক 1.62। ঠিক আছে, তো এগুলো দেওয়া আছে। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। অতএব ছোট হাতের এফ ইকুয়াল টু আর বাই বড় হাতের আর ইন্টু বড় হাতের এফ। তাহলে আরটা দেওয়া আছে কত? 0.55 গুণন হচ্ছে এফ, এটা কত? 31.83। ঠিক আছে, তো এটা কত আসে আমরা একটু দেখি, যে 0.55 গুণন হচ্ছে 31.83, 17.50, 17.50 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এই চাপটা কত ডিগ্রি তাপমাত্রায় ছিল সেটা আমাদের নির্ণয় করা লাগবে, সেটাই কিন্তু শিশিরাঙ্ক। হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে বায়ুর তাপমাত্রা, মানে আজকের দিনের তাপমাত্রা, কিন্তু এই চাপটা কোন তাপমাত্রায় ছিল সেটা আমাদের বের করতে, সেটাই শিশিরাঙ্ক। তাহলে দেখেন, এটা ছিল তাই না 17.50, আমাদের এখানে সর্বনিম্ন কত দেওয়া আছে দেখেন, 20 ডিগ্রি, এখানে 17.54 আছে তাই না। তাহলে 18.68 একটা আছে, আর হচ্ছে 17. আচ্ছা, ভালো কথা। তাহলে আমি এখানে লিখে রাখতেছি যে 17.50, তাহলে এটা আমাদের বের হয়েছে কত? 17.50 এইচজি। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, দেখেন আমাদের উল্টা প্রসেসটা করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখেন 18.68 মাইনাস 17.54 মিলিমিটার মার্কারি চাপে চাপ পার্থক্যের জন্য তাপমাত্রা পার্থক্য কত হয় দেখেন, 20 মাইনাস 21 মাইনাস 20, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস। অতএব এখন দেখেন, আমরা এখন দুইটার ক্ষেত্রে করি, দেখেন এটারও জানা আছে আবার এইটারও জানা আছে। তাহলে 17.54 থেকে 17.50 এটা বাদ দিই, তাহলে
17.54 মাইনাস 17.50 মিলিমিটার, এগুলো ডট ডট জন্য তাপমাত্রা পার্থক্য কত সেটা আমরা এখন বের করবো, তাই না? তাহলে দেখেন এখানে ছিল 1 ডিগ্রি। আচ্ছা এটা কত আসে, এটার মান একটু বের করেন তো। আচ্ছা ওটা একবারেই আমরা দিচ্ছি, তাহলে দেখেন তো কত হয়। এটাও কত, এটা লেখা লাগবে। তাহলে 17.54 মাইনাস 17.50 ডিভাইডেড বাই হচ্ছে কত, 18.68 মাইনাস 17.54। ঠিক আছে, এটা কত আসে আমি একটু দেখি। সতেরো দশমিক চুয়ান্ন মাইনাস 17.50 ডিভাইডেড 18.68 মাইনাস 17.54। ঠিক আছে, তো এইটা এখন দেখি কত আসে। 0.035 অর্থাৎ 0.035 ডিগ্রি সেলসিয়াসের জন্য। আচ্ছা ভালো কথা। এখন এইটুকু দেখেন কতটুকু তাপের পার্থক্যের জন্য, 17 মানে আপনার হচ্ছে কতটুকু পার্থক্যের জন্য। তাহলে সেই দিনকার হচ্ছে তাপমাত্রা কত ছিল দেখেন। তাহলে 17.54 থেকে এটা আমরা বাদ দিছি, তাই না? তাপের পার্থক্য এত হয়েছে। তাহলে 17.54 কত ছিল, 17.54 ছিল এত। তাহলে এটা থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা শিশিরাঙ্কটা পাবো। তাহলে দেখেন 17 এটার ক্ষেত্রে ছিল আমাদের হচ্ছে 17 এটা কিসে ছিল, এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সময় ছিল। মাইনাস এটা এখন বাড়াইলো, এটা বাড়াইলো কতটুকুর জন্য, এটা বাড়াইলো কোনটুকুর জন্য। এই যে আপনার হচ্ছে কত আসে দেখেন, এখানে হচ্ছে 0.05 এর জন্য। তাহলে 0.05 চাপের জন্য যেটা কমে সেটা হচ্ছে কত পার্থক্য হয়, সেটা হচ্ছে 0.035 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন আমরা এটা এখন নির্ণয় করতেছি। তাহলে 20 মাইনাস অ্যান্সার 19.96, এটা হচ্ছে শিশিরাঙ্ক ছিল। হ্যাঁ 19.96 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ এটা হচ্ছে শিশিরাঙ্ক ছিল। তাহলে এটা আমরা নির্ণয় করে ফেললাম। হ্যাঁ ঠিক আছে, তো এখন যেটা আমরা নির্ণয় করবো আবার, তাহলে গ নাম্বারটা শেষ এখানে। হ্যাঁ গ নাম্বারটা এখানেই শেষ হয়ে গেল। তো এখন বলতেছে যে পলি বলেছিল সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা পলি বলেছিল সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এই আরটা দেওয়া আছে কিসে, আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা যশোর বান্ধবী পলি ও কেলি দেশে 2 জেলা অবস্থান ছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা, তো যশোর এটা যশোরের আমরা আপেক্ষিক আর্দ্রতা জানি। তাহলে আমাদের এখন কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা, আচ্ছা আর সি এটা আমাদের বের করা লাগবে, এটা আমাদের টার্গেট। হ্যাঁ আর সি সমান ওয়াট। তো এটার জন্য আমাদের সবকিছু এখন করা লাগবে। তো সেটা আমরা এখন দেখতেছি। তাহলে দেখেন আর সি, তাই না, সেদিন ছিল হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমাদের কুমিল্লায়, তাই না, 30 ডিগ্রি আপেক্ষিক তাপমাত্রা এত, এবং ওই দিনে কুমিল্লার শুষ্ক ও হাইগ্রোমিটার তাপমাত্রা দেওয়া ছিল। আচ্ছা তাহলে θ1 দেওয়া আছে হচ্ছে কত, 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হচ্ছে θ2 দেওয়া আছে হচ্ছে কত, 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি যে থিটা ইকুয়াল টু, অর্থাৎ শিশিরাঙ্ক ইকুয়াল টু θ1 মাইনাস θ1 মাইনাস জি ইকুয়াল টু θ1 মাইনাস θ2। তাহলে এটা θ1টা কত, 33 ডিগ্রি, মাইনাস জিটা কত 1.62, 33 ডিগ্রি মাইনাস হচ্ছে 25.5 ডিগ্রি। তাহলে এটা কত আসে দেখি।
33 মাইনাস 1.62 গুণন 33 মাইনাস 25.5 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই তাপমাত্রায় এটা হচ্ছে শিশিরাঙ্ক পাইলাম, তাহলে এই তাপমাত্রায় আমাদের চাপটা নির্ণয় করা লাগবে। হ্যাঁ, দেখেন 30-এর কিন্তু আমরা জানি, ওই দিনে যে তাপ ছিল ওটা আমরা জানি এটা। তাহলে আমরা যদি এখন এই 20.85 ডিগ্রি সেন্টিগ্রেডে এই দিনে এই সময় যে আপনার হচ্ছে এই তাপমাত্রার চাপটা কত ছিল সেটা আমরা বের করতে পারলে আমরা আটটা বের করতে পারবো। তাহলে আমাদের ওটাই হচ্ছে এখন টার্গেট, সেটা আমরা এখন নির্ণয় করবো। চলুন, 20.85 শিশিরাঙ্ক পাওয়া গেল, থিটা এখানে পাওয়া গেল 20.85। তাহলে দেখেন আমরা এখন একটা কাজ করতে পারি যে 20.85, তাই না? তাহলে আমরা আচ্ছা 20.85 তাহলে আমরা একটা কাজ করতে পারি যে 20 থেকে 21, তাই না? 21 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি এর জন্য চাপের যে পরিবর্তনটা লিখতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে কত? 18.68 মাইনাস হচ্ছে 17.54 মিলিমিটার মার্কারি। সেটা কত হয়? 18.68। আপনারা তো বুঝতে পারছেন কি হয়েছে, এটা তো সবাই জানে। 18.68 মাইনাস 17.54, 1.14। অতএব তাহলে 20.85 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 এটার জন্য, অর্থাৎ 0.85 এর জন্য কত হচ্ছে সেটা আমরা এখন বের করবো, তাই না? সেটা আমরা এখন বের করব। তাহলে এটার জন্য হচ্ছে 1.14 গুণন হচ্ছে 0.85 ডিভাইডেড হচ্ছে 1। তাহলে এটা কত আসে একটু নির্ণয় করি। 1.14 গুণ 0.85, 0.969 মিলিমিটার মার্কারি। তো এই চাপটা আসতেছে। এখন দেখেন ভাই, এটা আসলো কিসে? এটা আসলো 0.85, শুধুমাত্র 0.85 এর জন্য আসলো। তাহলে আমাদের দরকার 20.85। তাহলে দেখেন তো, তাহলে 20.85 এই 0.85 সাথে 20 যোগ করলে তাহলে এখানে আমরা সেই চাপটা পাবো। তাহলে এই 17.54 সাথে এখন আমাদের এটা যোগ করা লাগবে। তাহলে অতএব 20.85 ডিগ্রিতে চাপ কত? 17.54 যোগ হচ্ছে 0.969, 17.54 প্লাস 0.969, তাহলে এটা হচ্ছে 18.509 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, অর্থাৎ এটা আসলে হচ্ছে 18.509। তাহলে আমরা এখন আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে পারবো কুমিল্লারও। ঠিক আছে, এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা কুমিল্লারও বের করতে পারবো আরামসে। এখন দেখেন আর কত? আর সি এফ বাই বড় হাতের এফ নুন 100%। তো সেটা কত হয়? এফটা আমরা পাইছি 18.509 ডিভাইডেড ওই দিন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। 30-এ কত ছিল দেখেন? 31.83 গুণন হচ্ছে 100%। তাহলে কত হবে? 18.509 গুণন 100 ডিভাইডেড 30.83, 58.14%, অর্থাৎ 58.14%। তাহলে দেখেন এর আপেক্ষিক আর্দ্রতা এর থেকে বেশি। তাহলে দেখেন কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা বেশি। তাহলে কুমিল্লা কি ছিল? কুমিল্লা ছিল হচ্ছে কলি। তাহলে সে কলির চেয়ে অধিক বোধ করবে। হ্যাঁ, তাহলে অনেক কথাই ঠিক। তাহলে এ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বেশি, তাহলে এ হচ্ছে অস্বস্তি বোধ করবে। হ্যাঁ, তাহলে কলির কথা
সঠিক, কলির কথা সঠিক। ঠিক আছে, তো এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। চলুন পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা কি ছিল দেখি তো, ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ, 7-এর গ। 7-এর গ, তো 7-এর গ বলতেছে, 7-এর গ আসছিল হচ্ছে, আচ্ছা পর্যায়বৃত্ত বোঝা থেকে সানি ও রনি দুইটা দোলক নিয়ে পরীক্ষা করছে। সানির দোলক সেকেন্ড দোলক, আচ্ছা ভালো। এটির ভর 50 গ্রাম এবং বিস্তার 10 সেমি। রনির দোলকের ভর 70 গ্রাম, পর্যায়কাল 5 সেকেন্ড এবং বিস্তার 7 সেমি। সাম্য অবস্থা হতে, আচ্ছা গ নাম্বার প্রশ্ন, সাম্য অবস্থা হতে 6 সেমি দূরে বেগ কত? আচ্ছা, সানির যে সরল দোলকটা আছে, সানির সেই দোলকটা হচ্ছে সাম্য অবস্থা থেকে 6 সেমি দূরে বেগ কত? আচ্ছা, সাম্য অবস্থা 6 সেমি দূরে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে সরল দোলক, এটা হচ্ছে তার বিস্তার। ঠিক আছে, বিস্তার কত দেওয়া আছে, এই বিস্তার দেওয়া আছে, তার কত হচ্ছে রনি সানির যে বিস্তারটা দেওয়া আছে পরীক্ষা করছে, এর দোলক হচ্ছে সেকেন্ড দোলক, এটির ভর হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, এই সমান কত দেওয়া আছে দেখি, এটির ভর 50 গ্রাম এবং বিস্তার 10 সেমি। আচ্ছা 10 সেমি, ভালো। এই সমান 10 সেমি এবং এক্স এর মান দেখেন, এই যে 6 সেমি এই পজিশনে চাচ্ছে, আসলে এই পজিশনে চাচ্ছে, এই এক্স সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, আর কি লাগবে আমাদের হচ্ছে, আচ্ছা এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলক। তাহলে আমরা ভিটা কিভাবে নির্ণয় করব, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে 2π/2 রুট ওভার এ হচ্ছে 10 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। এটা কি হবে আসলে আপনারা জানেন, তাহলে এটা আমি নির্ণয় করতেছি। তাহলে 2 কাটা গেল, শুধু পাই 3.1416 গুণন রুট ওভার, সরি 10 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, আর 3.1416 গুণন হোল স্কোয়ার মাইনাস 16 to the power minus 2 whole square, 0.251 meter per second, 0.251 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তো এটা শেষ, এটা শেষ। ঘ নাম্বারটা কি বলে দেখি, ঘ নাম্বারটা কি বলে দেখি। ঘ নাম্বারটা বলছে শক্তি বেশি কার। আচ্ছা, কার সরল দোলকের শক্তি বেশি? আচ্ছা, একটা হচ্ছে সানি, একটা হচ্ছে রনি। আচ্ছা, সানির ক্ষেত্রে ই সানি, তো এটা হচ্ছে সূত্র কি, হাফ কে এ স্কোয়ার। তাহলে হাফ কে সমান কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার এম স্কোয়ার। কারণ কি দেখেন, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম, এটা একটা ফর্মুলা আছে, এটা আমরা জানি। তো এটা সমান আমরা লিখতে পারি, তাহলে হাফ, এটা হচ্ছে সানির ক্ষেত্রে, এটা হচ্ছে সরল দোলক, তাহলে 2π/2 হোল স্কোয়ার গুণন হচ্ছে এম, এর দোলকের মান কত ছিল, এটির ভর হচ্ছে 50 গ্রাম না, তাহলে 50 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন এ, তাই না, এ কত ছিল 10 সেমি, তাহলে 10 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। আবার ই হচ্ছে রনি, এটাও নির্ণয় করে ফেলে একবারে, হাফ কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে হাফ ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার। তাহলে দেখেন হাফ হাফ, এর ক্ষেত্রে পর্যায়কাল কত দেওয়া ছিল, রনের ক্ষেত্রে পর্যায়কাল ছিল 5 সেকেন্ড। আচ্ছা 5 হোল স্কোয়ার গুণন হচ্ছে, তারপরে কি এম, এম এর মান কত ছিল এর, 70 গ্রাম, 70 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন এ, তাই না, এ হচ্ছে 7 সেমি, 7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2।
তো এটা এখন দুইটার মান বের করি, এটা কত আসে এটা কত আসে, তাহলে এটা কার বেশি কার কম এখন দেখতেছি। 0.5 গুণন 3.1416 হোল স্কোয়ার গুণন হচ্ছে 50 × 10⁻³ গুণন 10 × 10⁻² হোল স্কোয়ার 0.0024। আচ্ছা ভুল হলো না কোথাও। আবার দেখি 0.5 গুণন 3.1416 গুণন হোল স্কোয়ার গুণন 50 × 10⁻³ গুণন 10 × 10⁻² স্কোয়ার 0.00424 0.0024 জুল। এটা কত আসে 0.5 গুণন 2 গুণন 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 5 হোল স্কোয়ার গুণন হচ্ছে 70 × 10⁻³ গুণন এটা হচ্ছে বিস্তারের, এটা হচ্ছে স্কোয়ার হবে, হ্যাঁ এটা স্কোয়ার হবে, তাহলে হচ্ছে 17 × 10⁻² হোল স্কোয়ার 0.00027। আচ্ছা 3.1416/5 তারপরে 70 × 10⁻³, তারপরে হচ্ছে 7 × 10⁻² হোল স্কোয়ার। আচ্ছা ওকে, তাহলে 0.00027 জুল। তাহলে এ হচ্ছে বেশি, অর্থাৎ ই সানি ইজ গ্রেটার দেন ই রনি। ঠিক আছে, এটাই উত্তর। তো আপনারা বুঝতে পারছেন আশা করতেছি। এখন আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে, লাস্ট ম্যাথ এটা আমরা দেখবো এখন একটু, হ্যাঁ। তো লাস্ট ম্যাথটা আমরা এখন একটু দেখবো। তো লাস্ট ম্যাথটা আছে হচ্ছে এই পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে। তো একটি পরীক্ষণে 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুইটি তার একটি অবলম্বন হতে ঝোলানো হলো। আচ্ছা খুবই ভালো, ভিন্ন উপাদানের এই তার একটি অবলম্বন হতে ঝোলানো হলো। আচ্ছা ভালো কথা, একটু চিত্র আস্তে আস্তে তাহলে ভালো হবে। তো এখান থেকে ধরেন যেটা তার ঝোলানো হয়েছে, একটা একটু চিকন আর একটা একটু মোটা, ঠিক আছে, এটা ঝোলানো হয়েছে, ভালো কথা। তো এর একটা হচ্ছে ওইখানে এত সেমি ব্যাসার্ধের, আচ্ছা ব্যাসার্ধের না, আচ্ছা R1 সমান হচ্ছে 1 সেমি আর R2 সমান হচ্ছে 3 সেমি। আচ্ছা ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুইটি, আচ্ছা ভিন্ন উপাদান, তাহলে Y1 এর আর হচ্ছে Y2, ঠিক আছে, দৈর্ঘ্য অভিন্ন। আচ্ছা তাদের দৈর্ঘ্য অভিন্ন, বা খুবই ভালো কথা, তাদের দৈর্ঘ্য অভিন্ন, মানে এরও এল, ভালো কথা। তার দুইটিতে একই ভর ঝোলানো হলে, আচ্ছা একই ভর ঝোলানো হলে, আচ্ছা R1 সমান এখানে লিখি R1 সমান 1 সেমি আর R2 সমান 3 সেমি, তাহলে একই ভর ঝোলাচ্ছে, একই ভর ঝোলালে, আচ্ছা এটা ধরেন এফ ফল ঝুলাইছে, এটা এফ ফল দিছে ডান সাইডে, এটা এফ ধরলাম আর কি, ঠিক আছে। তো এটা ঝুলাইছে ধরেন, তো এইভাবে দিছে, প্রথম তারটির বৃদ্ধি অর্ধেক, আচ্ছা তার দুইটি একই ভর ঝুলানো হলে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্যের বৃদ্ধির অর্ধেক হয়। আচ্ছা দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হয়। আচ্ছা অর্থাৎ বলতেছে যে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এই ছোট হাতের L2 ইকুয়াল হবে এই L1 এর অর্ধেক, মানে এর বৃদ্ধি হবে এর অর্ধেকের সমান। হ্যাঁ ভালো কথা, এটা একটা শর্ত দিছে ইম্পর্টেন্ট, ভালো কথা, এটা আমরা নোট করে রাখলাম। প্রথম তারটির পয়সনের অনুপাত, আচ্ছা প্রথম এর হচ্ছে পয়সনের অনুপাত দেওয়া রাখছে হচ্ছে কত 0.3, ওকে ভালো কথা। তো এটা শেষ। এখন গ নাম্বার কি বলছে আমরা একটু দেখুন, গ নাম্বারটা কি বলতেছে। গ নাম্বারটা বলতেছে যে গ নাম্বার
বলতেছে যে দৈর্ঘ্য 10% বাড়লে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। আচ্ছা, দৈর্ঘ্য কতটুকু বাড়লে, আচ্ছা 85 নম্বর পাঁচ জানে দৈর্ঘ্য বিকৃতি, না সরি পার্শ্ব বিকৃতি উপরে হবে, পার্শ্ব বিকৃতি বা ব্যাসার্ধ বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, তো এখানে 85 নম্বর অনুপাত দেওয়া ছিল 0.3, আমরা এটাই বের করব। ডিভাইডেড এটা কত, দৈর্ঘ্য বিকৃতি 10% বাড়ালে 10% হলে আর কি, আচ্ছা 10% বাড়ালে এটা ঠিক আছে। তাহলে কত হয় দেখেন, অতএব তাহলে পার্শ্ব বিকৃতি হবে 0.3 গুণ 10 অর্থাৎ 3%। ঠিক আছে, তো এটাই উত্তর, 3% হবে। তো গ নম্বরের উত্তর এটাই শেষ। এখন ঘ নম্বরে বলতেছে ভার বহনের সক্ষমতা বেশি কার, অর্থাৎ কার দৃঢ়তা বেশি, মানে কে শক্ত বেশি আর কি, ভার বহনের ক্ষমতা কার বেশি। তাহলে ইয়ং গুণাঙ্ক আমাদের বের করতে বলতেছে, আমরা এই শর্ত থেকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারবো অনায়াসে। তো চলুন, এটা খুবই সহজ, আমরা বের করে ফেলি। সবকিছুই দেওয়া আছে আমাদের এখানে। তো দেখেন ফার্স্টে যে সূত্রটা আমাদের লাগবে, সেই সূত্রটা কিন্তু আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়ের যে সূত্র y = FL/AL। তাহলে দেখেন আমরা এখান থেকে যদি এই এল এর মানটা নির্ণয় করতে চাই, এলটা এই পাশে নিয়ে যাব, তাহলে FL/AY। ঠিক আছে, তো আমরা এখানে শর্তটা জানি যে L2 সমান হাফ L1। ওকে, তাহলে L2 সমান আমরা কি লিখতে পারি, এফটা সবারই এক, তাহলে L2 Lও এক, ভালো কথা, বাহ Lও এক। আচ্ছা, এটা আলাদা হবে কারণ পাই এই যে এই মুখের যে ক্ষেত্রফল এই গোল অংশের উপর, তাহলে পাই R², তাহলে R1 স্কোয়ার আর হচ্ছে ওয়াই, আচ্ছা Y1 এখানে হাফ L1 এর ক্ষেত্রে F তো সেম, Lও সেম, এখানে পাই R2 স্কোয়ার Y2। ঠিক আছে, তো আমরা এখন Y2 আর হচ্ছে Y1 আর Y1টাকে Y2কে এই পাশে নিয়ে আসি আর Y1 এখানে থাক, তাহলে Y2 এখানে থাকলো আর Y1 নিচেই থাকলো, তাহলে বাদ বাকি সব ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখেন FL আর FL কাটা, এটা এটা ভ্যানিশ, তাহলে হাফ এখানে থাকতেছে হাফ, আর এখানে পাইও শেষ, তাহলে R1 স্কোয়ার আর এখানে হচ্ছে R2 হোল স্কোয়ার শেষ, তাহলে এটা থাকছে তাই না। তাহলে দেখেন এখন 1 আর 3, তাহলে R1 এর ছিল 1 আর R2 এর কি ছিল 2 তাই না, তাহলে হাফ গুণন 1 এর উপর স্কোয়ার আর এটা হচ্ছে 3 ছিল, তাহলে 9, তাহলে হচ্ছে 1/18, অর্থাৎ লাল কালিতে দেখাচ্ছি, কোথাও ক্যালকুলেশন ভুল হতে পারে, তবে নিয়ম কিন্তু এটাই। হ্যাঁ, ক্যালকুলেশন দেখেন, ক্যালকুলেশন অনেক সময় মিস্টেক হতে পারে, তো এটা আপনারা একটু বুঝে নিন। ঠিক আছে, তো এখন কি বলতেছে যে আমরা দেখলাম যে Y2/Y1 হচ্ছে 1/18, তাহলে অতএব Y1 সমান হচ্ছে Y2 18Y2, তাহলে Y1টা হবে Y2 এর 18 গুণ। ঠিক আছে, তাহলে Y1টা বড়, অর্থাৎ Y1 এটা দৃঢ়তা বেশি, ভার বহন করতে পারে Y1টা বেশি, মানে চিকন তারটা। ঠিক আছে, তো আশা করতেছি আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।